হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত এস ক্লাসেস। তোমাদের প্রত্যেককেই আর একটা নতুন ক্লাসে স্বাগত। তো আজকে আমরা পলিটি এবং ইকোনমিক্সের ক্লাস করব, ঠিক আছে? পলিটি আর ইকোনমিক্সের পুরোটা ক্লাস করব, ঠিক আছে? পলিটি এবং ইকোনমিক্স এই ক্লাসটা হবে পিএসসি ক্লার্কশিপের 1998 থেকে 2019 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, 12খানা পরীক্ষা হয়েছে। এই 12খানা পরীক্ষাতে যতগুলো পলিটি এবং ইকোনমিক্সের কোশ্চেন এসেছে সেইগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? এবং তার সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেইগুলো সঙ্গে আলোচনা করব। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা কী আছে, দেখো 2019 সালে, দেখো 2019 সালে ফার্স্ট শিফটে যে পরীক্ষাটা হয়েছিল, পলিটিতে এসেছিলো 5টা, আর হচ্ছে তোমার ইকোনমিক্স এসেছিলো 4খানা কোশ্চেন, টোটাল 9খানা কোশ্চেন এসেছিলো। এবং পিএসসির কী বলো, পিএসসির তোমার পলিটিটা খুব ফেভারিট জোন, ঠিক আছে? পিএসসির পলিটিটা খুব ফেভারিট জোন, পলিটি থেকে কোশ্চেন থাকবেই থাকবে, অবশ্যই যে কোনো পরীক্ষাতে আসবে পলিটি থেকে কিছু না কিছু কোশ্চেন থাকবেই। তো চলো প্রথম কোশ্চেনটা কী বলেছে দেখো, যে সংবিধানের 370 নম্বর ধারা অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? সবাই প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। এবার এখন থেকে এটা অন্য একটা শিফটে পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে কবে বিলুপ্ত হয়েছে, সেটা হচ্ছে 2019 সালে বিলুপ্ত হয়েছে। ওকে, 2019 সালে বিলুপ্ত হয়েছে এবং 2023 সালে সুপ্রিম কোর্ট দ্বারা এটা একদম পুরোপুরি সাপোর্ট করা হয়েছে, ঠিক আছে? যে ঠিকই আছে, 370 ধারাকে খুব মানে অবৈধ নয়, বৈধ হিসেবে বৈধতা দিয়েছে আর কি সুপ্রিম কোর্ট। ওকে, বেশ, তারপরটা দেখো কী আছে। তারপর কোশ্চেনটা দেখো, লোকসভায় আসন সংখ্যা কত? লোকসভাকে বলা হয় নিম্নকক্ষ, ঠিক আছে? লোকসভার আসন সংখ্যা টোটাল হচ্ছে তোমার 545টি টোটাল এখন বর্তমানে। ওকে, এখনও সংশোধন হয়নি। তার মধ্যে দেখো দুটো আছে তোমার কি বলো তো, নমিনেটেড বলতে গেলে অ্যাংলো ইন্ডিয়ান যারা থাকে কিনা তাদেরকে নমিনেটেড বলা হয়, তো দুটো। তাহলে এখন বর্তমানে যেটা যতগুলো সংখ্যা আছে সেটা হচ্ছে তোমার কি বলতো, এখন সিট আছে 543টি, কিন্তু আমাদের সিটের সংখ্যা এখন ভর্তি আছে 543টি, কিন্তু সিট সংখ্যা হচ্ছে কত বলতো, 545টি, ঠিক আছে? এবং এর মধ্যে 545টির মধ্যে তোমার দুটো তো গেল তোমার নমিনেটেড, তারপর হচ্ছে তোমার 79টি হচ্ছে তোমার এসসির জন্য রিজার্ভেশন, আর হচ্ছে 41টা হচ্ছে তোমার এসটির জন্য রিজার্ভেশন। এই দুটো রিজার্ভেশন আছে। ওকে, এটাও কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমার লোকসভা অর্থাৎ তোমার রাজ্যসভার সেটা হচ্ছে এটা হচ্ছে 250খানা সিট আছে, ঠিক আছে? 250খানার মধ্যে কত বলো তো, 12খানা কী বলো তো, 12খানা হচ্ছে তোমার কী বলে ওটাকে, যে নমিনেটেড পার্সন, ঠিক আছে? 12জন, তাহলে টোটাল হচ্ছে 2জন আর এদিকে 12জন, টোটাল হচ্ছে 14জন নমিনেটেড করা হয়, ঠিক আছে? ওকে, তো 12জন। দেখো তারপর কোশ্চেনটা কী আছে দেখো, ফ্রান্স দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? 2019 এসেছিলো, যেহেতু এটা রাষ্ট্রপতির নাম সুতরাং এটা পলিটির মধ্যেই ধরা হয়, ঠিক আছে? প্রত্যেকটা পার্ট কিন্তু পার্ট হিসেবেই আমরা করি। দেখো ফ্রান্সের এখনই বর্তমান যে রাষ্ট্রপতি সেটা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো, খুব ইম্পর্ট্যান্ট জায়গা। ওকে, এবং ইনি হচ্ছেন যে 2024 সালে যে আমাদের যে রিপাবলিক ডে হবে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, এই ইমানুয়েল ম্যাক্রোকে প্রধান অতিথি হিসেবে আহ্বান করা হয়েছে, অর্থাৎ তাকে নেওয়া হয়েছে, ডাকা হয়েছে আর কি, ঠিক আছে? তারপরে দেখো কী আছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন? ঠিক আছে, এটা অবশ্যই সবাই জানো যে এটা হচ্ছে বারাক ওবামার পরে, ঠিক আছে? বারাক ওবামা ছিল হচ্ছে তোমার 44তম প্রেসিডেন্ট, আর হচ্ছে তোমার ডোনাল্ড ট্রাম্প হচ্ছে 45তম, আর এখন জো বাইডেন আছে তোমার 46তম প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। ওকে, তারপরে দেখো কী আছে, নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? ঠিক আছে, দেখো স্কটল্যান্ড, যেহেতু এটা রাষ্ট্রের ব্যাপার আছে সুতরাং অবশ্যই এটা পলিটির মধ্যেই ফেলা যায়। দেখো স্কটল্যান্ড হচ্ছে ইংল্যান্ডের উত্তরতম পার্টটাকে বলা হয় স্কটল্যান্ড, সেটা কিন্তু ইংল্যান্ডের অধীন বা ইংল্যান্ডের সঙ্গে যুক্ত আছে আর কি। ওকে, তারপরে দেখো কি আছে 6 নম্বর কোশ্চেনটা দেখো, যে আন্তর্জাতিক অর্থফান্ডের বর্তমান সভাপতির নাম কি? IMF, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেটা হচ্ছে ক্রিস্টালিনা জর্জিভা, ঠিক আছে? IMF, আর IMF তোমার হেডকোয়ার্টার কথা বলো তো ওয়াশিংটন ডিসি। এর স্থাপনা তো কত সালে হয়েছিল? 1945 সালে, ঠিক আছে? 45 সালে তোমার এর স্থাপনা হয়েছিল আর কি। বেশ, তারপরে কী আছে দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর করছে। দেখো এটা কিন্তু তোমার ইকোনমিক্স থেকে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে
চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের এই কোশ্চেনটা, যে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন দপ্তর আছে অবশ্যই জেনেভায়, ঠিক আছে। ইউএনের সদর দপ্তর গন্ডগোল পাকাবে না, ইউএনের সদর দপ্তর হচ্ছে তোমার হচ্ছে নিউ ইয়র্ক, ওকে, নিউ ইয়র্ক। এই এন ফর নিউ, মাথা রাখবে, এই এন ফর নিউ ইয়র্ক। এর স্থাপনা হয়েছিল কি বলতো 1946 সালে, এই বিয়েটা মানবাধিকার কমিশনের, ওকে। বেশ, তারপরটা কী আছে দেখো, যে নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? খুব ইম্পর্ট্যান্ট জায়গা সার্ক, SAARC, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিনাল কর্পোরেশন, ঠিক আছে, কোঅপারেশন। এটা স্থাপনা হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু, ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডু। এর যে সদর দপ্তর, এর যে যতজন সদস্য আছে 8টি দেশের সদস্য আছে, ঠিক আছে, 8টি দেশের সদস্য আছে। তাহলে 8টি দেশের সদস্য আছে, তুমি যদি এটাকে এভাবে মাথায় রাখো, ঠিক আছে, আপনি MBBS দেখো 8টা হয়ে গেছে। এখানে দেখো আফগানিস্তান এখানে প্রথমে আছে, কিন্তু আফগানিস্তান হচ্ছে সর্বশেষ সদস্য তোমার গ্রহণ করেছে আফগানিস্তান, ঠিক আছে। পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, ঠিক আছে, মালদ্বীপ, এম ফর মালদ্বীপ, ঠিক আছে, আর হচ্ছে ভুটান, বাংলাদেশ, আর হচ্ছে শ্রীলঙ্কা। এই আপনি MBBS কথাটা তুমি মাথায় রাখলে অটোমেটিকই তুমি এই সার্কেল পুরোটা পেয়ে যাবে। তাহলে এদের সদস্য সংখ্যা কত? 8টা, এবং এর সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, ওকে। তারপরে দেখো, অবশ্যই এটা কিন্তু তোমার ইকোনমিক্সের কোশ্চেন, যেহেতু তোমার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেগুলো ট্রেড অ্যান্ড অর্গানাইজেশনের, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হয় এটাও কিন্তু ইকোনমিক্সের কোশ্চেন। সেটা অবশ্যই রাশিয়া থেকে কেনা হয়েছে, ঠিক আছে, রাশিয়া থেকে কেনা হয়েছে এটা। যেহেতু সেই সময় তোমার 2019-এ যে পরীক্ষাটা হয়েছিল সেটা মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে, কারেন্ট অ্যাফেয়ার্স তো বলে আলাদা কিছু হয় না, সাবজেক্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স হয়, ওকে। বেশ, তারপরে দেখো সেকেন্ড শিফটে কত এসেছিলো? 9খানা এসেছিলো তোমার, 9খানা এসেছিলো পলিটিতে, আর 1খানা এসেছিলো ইকোনমিক্সে। তাহলে টোটাল 9খানা কোশ্চেন, মানে বুঝতে পারছো 40খানা কোশ্চেনের মধ্যে তোমার পলিটি আর ইকোনমিক্সে যদি 9খানা থাকে, মানে তুমি পার্সেন্টেজ করো, ভাবো এবার তুমি বলো, ঠিক আছে, 5-8 বুঝতে পারছো কত পার্সেন্টেজ হচ্ছে, তুমি মাথা খারাপ হয়ে যাবে তোমার। দেখো তারপর কি কোশ্চেনটা, তাহলে দেখো যে ভারতের একটা অঙ্গরাজ্য রাজ্যপালকে নিয়োগ করেন কে? অবভিয়াসলি তোমার রাষ্ট্রপতি নিয়োগ করেন, ঠিক আছে, অবভিয়াসলি রাষ্ট্রপতি নিয়োগ করেন কোথায়? 155 নম্বর ধারায়, ঠিক আছে। 154 তো শুধু রাজ্যপালের কথা বলা হয়েছে, কিন্তু 155 নম্বর ধারা অনুযায়ী তাকে কিন্তু কী বলা হয়? তাকে নিয়োগ করা হয়। তারপর দেখো কি আছে, 370 ধারা। দেখো যেহেতু শিফটের পরীক্ষা হয়েছিল, দেখো শিফটের পরীক্ষার জন্যই যে একই টাইপের কোশ্চেনগুলো সাধারণত ফ্রেম হয়, সাধারণত একই টাইপের হয়। ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নলিখিত উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচিত করেছে? ঠিক আছে, অবভিয়াসলি তুরস্ক, ঠিক আছে। তুরস্ক কিন্তু ভারতের কিন্তু খুব একটা নয়, কাছের বন্ধু নয়। বাকি যেগুলো দেখছো আফগানিস্তান, তারপরে হচ্ছে তোমার সৌদি আরব, এটা মোটামুটি একটা ভালো জায়গায় আছে, কিন্তু তুরস্ক কিন্তু তোমার একটা নয়, ঠিক আছে। ওই জন্য তুরস্ক এইটা কিন্তু সমালোচনা করেছিল আর কি। 2019 সালে সংসদীয় নির্বাচন কমিশনের প্রধানমন্ত্রী কোন নির্বাচন কেন্দ্র থেকে এসেছেন আর কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো জায়গা থেকে করেছিলেন, তোমার ইলেকশন লড়েছিলেন। সেটা একটা হচ্ছে বারাণসী, আর একটা হচ্ছে তোমার বদোদরা, গুজরাটে যেটা আছে বদোদরা, ঠিক আছে, এইটা, ওকে। এখান থেকে তিনি মানে সাংসদ হয়েছেন আর কি। তারপর দেখো 13 কোশ্চেনটা কী হয়েছে, যে 2019 সালে সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেছেন সেটি কি? ইনিও কিন্তু দুটো জায়গা থেকে নির্বাচনে লড়েছেন, কিন্তু একটাতে হেরে গেছেন। এই ওয়ানার যেটা আছে সেটা হচ্ছে তোমার কেরালাতে অবস্থিত, ঠিক আছে, কেরালা থেকে তিনি জিতেছেন। কিন্তু বেরেলি যেটা আছে স্মৃতি ইরানি, যিনি এখন মানে তোমার মন্ত্রী, তিনি কিন্তু তার বিপক্ষে কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন, তিনি এখানে হেরে গেছেন, ঠিক আছে, বেরেলিতে, উত্তরপ্রদেশের রায়বেরেলি। তারপরে দেখো কি আছে, বর্তমান কি বলেছে, বর্তমান জম্মু কাশ্মীরের রাজ্যপাল কি? 2019 সালের কথা বলা হয়েছে, তখন কিন্তু সত্যপাল মালিক ছিল, ঠিক আছে, তখন সত্যপাল মালিক ছিল। কিন্তু এখন যিনি আছেন সে হচ্ছে মনোজ সিনহা, ঠিক আছে। ইনি কিন্তু গভর্নর নয়, ইনি হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর। যেহেতু এখানে কী বলো তো, তোমার কী বলে ওটাকে, CM, অর্থাৎ মুখ্যমন্ত্রীও থাকবে, আর তোমার রাজ্যপাল যেখানে থাকবে সেটাকে লেফটেন্যান্ট গভর্নর বলে, ঠিক আছে। বেশ, তারপর দেখো যেহেতু তোমার জম্মু কাশ্মীর একটা হচ্ছে তোমার কেন্দ্রশাসিত অঞ্চল এখন হয়ে গেছে, ওকে। বেশ, তারপরটা কী আছে দেখো, যে নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? হাই কমিশনার বলা হয় যুক্তরাষ্ট্রে, অর্থাৎ ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডে বা ব্রিটেন, ঠিক আছে। একে ভারতের দূতাবাসকে কী বলা হয়? হাই কমিশনার বলা হয়, ওকে। তারপরে দেখো কি আছে, যে ভারতের স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর, স্বাধীন ভারতের কিন্তু, ঠিক আছে, স্বাধীন ভারতে ছিলেন শ্রী রাজা গোপালাচারী। ইনি কিন্তু 1950 পর্যন্ত কী করেছিলেন? যতদিন পর্যন্ত আমাদের কনস্টিটিউশন লাগু হয়নি ততদিন পর্যন্ত তিনি কিন্তু ভারতের গভর্নর ছিলেন। ইনি ছিলেন ভারতীয় প্রথম এবং ইন্ডিয়ার লাস্ট, ওকে। এবং ইনি 1954 সালে একে শ্রী রাজা গোপালাচারীকে ভারত রত্নে ভূষিত করা হয়, ওকে। তারপরে দেখো কি আছে,
17 কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? এটাও কিন্তু একটা ওই পলিটিরই। দেখো তোমার আলাস্কা হচ্ছে কি বলতো, ইউএসের একটা অংশ। আলাস্কা একদম তোমার কানাডার একদম উত্তরে যে অংশটা আছে সেটাকে আলাস্কা বলা হয়, সেটা হচ্ছে ইউএসের একটা অংশ বা ইউএসএ অধিকার করে আছে আর কি। তারপরে দেখো 18 যে কোশ্চেনটা আছে, যে নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য? দেখো দাগ দেওয়া আছে, এই যে দাগ দেওয়া আছে তার মানে কি এই পার্টটা হচ্ছে তোমার ইকোনমিক্সের পার্ট একটা এসেছে। বিমস্টেকের ফুল ফর্ম কি? দেখো বে অফ বেঙ্গল, দেখো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ঠিক আছে, ফর মাল্টি সেক্টরাল। তারপর দেখো এখানে লেখা আছে মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে। এর যে সদস্য সংখ্যা হচ্ছে, সেই সদস্য সংখ্যা হচ্ছে তোমার 7খানা, ঠিক আছে। সদস্য সংখ্যা কত? 7খানা। এদের মধ্যে কোনটি নয়? ঠিক আছে, তাহলে এখানে দেখো এর মধ্যেই তুমি যদি একটা মাথা রাখো যে এর মধ্যে কিন্তু পুরো ইয়েটা ঢুকে আছে তাদের সদস্য সংখ্যা। এই ইটাকে শুধু এন, এটাকে এন করে দাও, তাহলে কিন্তু বিমস্টেন করে দাও, ঠিক আছে। বিমস্টেন দেখো, বি ফর বাংলাদেশ ভুটান, আই ফর ইন্ডিয়া, এম ফর মায়ানমার, এস ফর শ্রীলঙ্কা, টি ফর থাইল্যান্ড, আর হচ্ছে এন ফর নেপাল। তাহলে এখানে কে নেই? এখানে পাকিস্তান নেই, ঠিক আছে। পাকিস্তান নেই, এটা কিন্তু পাকিস্তান হবে, পাকিস্তান সদস্য নয়। এটার স্থাপন কত সালে হয়েছিল? 1997 সালে হয়েছিল, ঠিক আছে, 1997 সালে। এর হেডকোয়ার্টার কোথায় বলো তো? এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার ঢাকাতে, ঠিক আছে, ঢাকাতে। এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? ঢাকাতে, ওকে। তারপরে দেখো কী আছে, 2015 সালে যে কোশ্চেনটা এসেছিলো, 2015 সালে দেখো 5 আর 2 7খানা কোশ্চেন হয়েছিল। পলিটি থেকে 5খানা আর ইকোনমিক্স থেকে 2খানা, টোটাল 7খানা কোশ্চেন এসেছিলো। তার মানে প্রথম কোশ্চেনটা যেটা এসেছে দেখো, দেখো সেটা হচ্ছে কি, ভারতের সংবিধান প্রণয়ন ও কার্যকর গ্রহণ কর্তৃত্বের উৎস কী? কার্যকর প্রণয়ন গ্রহণ প্রত্যেকটা গ্রহণ করবে কি? মানুষ করবে, তাই না? তাহলে মানুষ যদি করে তাহলে ভারতের জনগণ, ওকে, ভারতের জনগণ। তারপর কোশ্চেনটা দেখো কী আছে, যে পশ্চিমবঙ্গ প্রথম ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন? ঠিক আছে, অজয় কুমার মুখোপাধ্যায়, ঠিক আছে। এবং এটা হচ্ছে 1967 সালে এই যে প্রথম ফ্রন্ট সরকার, যেটা বামফ্রন্ট যেটা তৈরি হয়েছিল পরবর্তীকালে ফ্রন্ট সরকার থেকে, তিনি বামফ্রন্টের প্রথম চেয়ারম্যান ছিলেন, প্রথম চেয়ারম্যান ছিলেন তৎকালীন অজয় কুমার মুখোপাধ্যায়, ঠিক আছে। তারপরে দেখো পশ্চিমবঙ্গে কী বলেছে, পশ্চিমবঙ্গের লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? প্রত্যেকটা খুবই ইজি, সবাই জানো, ঠিক আছে, 42খানা। 42খানার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 30খানা হচ্ছে জেনারেল, ওকে, 10খানা হচ্ছে এসসি আর 2খানা হচ্ছে এসটির জন্য বরাদ্দ আছে, ঠিক আছে। টোটাল কত? 42খানা আমাদের সিট আছে। আর তোমার রাজ্যসভায় কটা হচ্ছে? 16খানা। কিন্তু এই 16খানায় কিন্তু কী বলতো কোনো রিজার্ভেশন নেই এই রাজ্যসভায়, মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। বেশ, তারপরটা কী আছে, 2014 সালে সাধারণ লোকসভা নির্বাচনে বিজেপি কত আসনে জিতেছে? যেহেতু এটা 2015 সালের কোশ্চেন, সুতরাং এই কোশ্চেনটা তখনকার পলিটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল। সেটা হচ্ছে 282খানা। 2019-এ যেটা জিতেছে, 2019-এ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে, 303খানা জিতেছিল ভোটে, ঠিক আছে, এমপি ভোটে আর কি। তারপরে দেখো কী আছে, যে ভারতের কী বলছে প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি তখনকার কালে আর কি, 2014 সালের কথা বলা হয়েছে। তখন কে ছিলেন? এই মনোহর পারিক্কর ছিলেন, ঠিক আছে। কিন্তু এখন কে হচ্ছেন? এখন হচ্ছে তোমার রাজনাথ সিং। কী নাম? রাজনাথ সিং, ঠিক আছে, রাজনাথ সিং। তারপরে দেখো কী আছে, দেখো এবারে দাগ দেওয়া আছে নিশ্চয়ই, এটা হচ্ছে ইকোনমিক্সের কোশ্চেন। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি, ভাষা হচ্ছে 6টি, ঠিক আছে। সদস্য সংখ্যা হচ্ছে 5টি, ভাষা হচ্ছে 5টি। তুমি যদি একটা ট্রিক মাথায় রাখো, সেটা হচ্ছে ক্যাফে। যেহেতু ঠিক এখন বলবো না, কারণ কোশ্চেন অনেক আলোচনা করতে হবে, সুতরাং আমাদের ঠিক বললে হবে না, মানে প্রচুর হচ্ছে, মোটামুটি 90খানা কোশ্চেন আলোচনা করবো, সুতরাং আমাদের অনেক লেন্দি হয়ে যাবে, সুতরাং পাটাপাট শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, ওকে, আর আলোচনা করছি। তো তবুও বলে দিই একটা ক্যাফে, ঠিক আছে, ক্যাফে রেস। দেখো এটা হচ্ছে ছটা হচ্ছে তোমার কী বলো তো, এই 6টা হচ্ছে ভাষা, চাইনিজ, ঠিক আছে, অ্যারাবিক, ফ্রেঞ্চ, ইংলিশ, রাশিয়ান আর হচ্ছে স্প্যানিশ, ঠিক আছে। এই দুটোকে বাদ দাও, অ্যারাবিক আর হচ্ছে স্পেনটাকে বেড়ে দাও, ক্যাফে রেস, ঠিক আছে। ক্যাফে রেস তো হয়ে গেছে। 5টা দেখো, চাইনিজ, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া আর হচ্ছে ইউনাইটেড স্টেটস, এই 5টা হচ্ছে সদস্য সংখ্যা, ঠিক আছে। এই স্থাপনা কত হয়েছিল? 1945 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন। এবং এখন যে সদস্য সংখ্যা হচ্ছে 193টি, ঠিক আছে, 193টি সদস্য সংখ্যা, ঠিক আছে। এবং এর সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে তোমার কী বলো, নিউ ইয়র্ক, ওকে, নিউ ইয়র্ক। তারপরে দেখো কী আছে, মানে একটু তাড়াতাড়ি যেতে হবে, হ্যাঁ, মানে অনেক কোশ্চেন আলোচনা করতে হবে। দেখো ভারতের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কে সম্প্রতি নির্বাচিত হয়েছেন? ঠিক আছে, তখনকার কালে কে ছিলেন? অরবিন্দ সুব্রমণিয়াম ছিলেন, কিন্তু এখন তিনি আছেন ভি অনন্ত নাগেশ্বরম, ঠিক আছে। এখন আমাদের অর্থনৈতিক অর্থাৎ চিফ ইকোনমিক অ্যাডভাইজার তিনি হচ্ছে অনন্ত নাগেশ্বরম, ঠিক আছে। নাম তো সাউথের লোক, তো সাউথের লোকের জন্য এরকম টাইপের নাম, ওকে। তারপর দেখো কী আছে, 2013 সালে যেটা এসেছিলো 4খানা কোশ্চেন এসেছিলো। পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সংখ্যা কত? পশ্চিমবঙ্গের
জেলা হচ্ছে 23খানা, কিন্তু জেলা পরিষদ হচ্ছে 20খানা। কেন? কলকাতা, ঠিক আছে, দার্জিলিং আর হচ্ছে কালিম্পং, এই 3টে জেলার কোনো তোমার নেই, জেলা পরিষদ নেই, সুতরাং ওই জন্য 20খানা জেলা পরিষদ। তারপরে দেখো হচ্ছে কী বলেছে কোশ্চেনটা, যে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? প্রধান বিচারপতি তখন তিনি যখন ছিলেন 2014 সালে 13 সালে তিনি ছিলেন পি সদাশিবম। এখন বর্তমানে যে 50তম প্রধান বিচারপতি ছিলেন DY চন্দ্রচূড়, ঠিক আছে, DY চন্দ্রচূড়, ঠিক আছে। বেশ, তারপরটা কী আছে দেখো, যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে হলেন? তখন কে ছিলেন বলো তো? তোমার রঘুরাম রাজন ছিলেন, ঠিক আছে, ওই সময় রঘুরাম রাজন ছিলেন, কিন্তু এখন হচ্ছেন শক্তিকান্ত দাস, ঠিক আছে, শক্তিকান্ত দাস, বাঙালি নাম, ঠিক আছে, দাস, বুঝতে পারছো, সাধারণত বাঙালি নাম। বেশ, তারপরে দেখো কী আছে, যে ভারত সরকারের প্রকল্প MG নরেগার সম্পূর্ণ রূপ কোনটি? মহাত্মা গান্ধী, ঠিক আছে, মহাত্মা গান্ধী। দেখো রুরাল কোথায় আছে? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ঠিক আছে, নরেগা। এটা হয়েছিল তোমার, পাস হয়েছিল 2005-এ, ঠিক আছে, আর চালু হয়েছে 2006-এ, ঠিক আছে, 2006, এটা কিন্তু মাথা রাখবা। তারপরে দেখো কী আছে, যে 2009 সালে 3খানা কোশ্চেন এসেছিলো। দেখো ইকোনমিক্স থেকে আসেনি, পলিটি থেকে 3খানা কোশ্চেন এসেছিল। রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। বর্তমান উপরাষ্ট্রপতি কি? জগদীপ ধনকর, ঠিক আছে, জগদীপ ধনকর, ঠিক আছে, বর্তমান রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। তারপরে দেখো কী আছে, যে সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক কে? ঠিক আছে, তখন যিনি ছিলেন তিনি হচ্ছে অমর সিং ছিলেন, ঠিক আছে। এটা যেহেতু হয়ে গেছে, দেখো এখন যিনি সমাজবাদীর সাধারণ সম্পাদক হচ্ছে কিরণময় দত্ত, ঠিক আছে, কিরণময় দত্ত, সমাজবাদী পার্টি। এটা হচ্ছে সাধারণত তোমার ইউপিতে আছে, যেটা হচ্ছে তোমার কী বলে, ইউপিতে আছে এটা, হ্যাঁ। তারপরে দেখো কী আছে, 32 কোশ্চেন দেখো তো, কোন পার্টি বামফ্রন্ট সমর্থনে প্রত্যাহার করার পরে ইউপিএ সরকারকে সাহায্য করতো? বামফ্রন্টের সঙ্গে জোট ছিল, ভেঙে গিয়ে ইউপিএ অর্থাৎ ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, ঠিক আছে, তাকে করেছিল, সাহায্য করেছিল SP অর্থাৎ সমাজবাদী পার্টি, ঠিক আছে, সমাজবাদী পার্টি। তারপরে দেখো কী আছে, দেখো সেকেন্ড শিফটে এসেছিলো, এখানেও কিন্তু 2009 সালে 2টো শিফটে এসেছিলো। দেখো যে সেকেন্ড শিফটে আছে 2+1, মানে হচ্ছে 2টো পলিটি, একটা হচ্ছে তোমার ইকোনমিক্স থেকে। কোন পার্টি জনগোষ্ঠী গোর্খাল্যান্ডের দাবি করেছে? অবশ্যই তোমার GJM অর্থাৎ গোর্খা জনমুক্তি, ঠিক আছে, গোর্খা জনমুক্তি মোর্চা আর কি, ঠিক আছে, GNM। আর এর যে প্রতিষ্ঠাতা হয়েছে 2007-এ হয়েছিল প্রতিষ্ঠা, ঠিক আছে, এবং এটা হচ্ছে গুরং, ঠিক আছে, এই গুরং তিনি কিন্তু এই প্রতিষ্ঠা করেছিলেন আর কি। তারপর দেখো কী আছে, গ্রিন বেঞ্চ বলতে কী বলছে? গ্রিন বেঞ্চ হচ্ছে তোমার যে পরিবেশকে কী করে, মানে সবুজ, তোমার পরিবেশকে সংরক্ষণ করার জন্য যে নতুন একটা বেঞ্চ তৈরি হয়েছে, সেটা হচ্ছে গ্রিন বেঞ্চ। ওকে, তাহলে এখানে কী হয়েছে দেখো, যে ডিভিশন বেঞ্চ বহির্ভূত, এখানে নতুন জজ যেটা যে পরিবেশ সংক্রান্ত, দেখো পরিবেশ আছে, পরিবেশ সেই জজেদের যারা পরিবেশ সংক্রান্ত বিচার বেশ করবেন, সেটা হচ্ছে গ্রিন বেঞ্চ। সেটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1996 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, তারপর দেখো ইকোনমিক্স থেকে কটা কোশ্চেন দিয়েছে, দেখো 1, 2, 3, ঠিক আছে, 1, 2, 3 চুক্তির নামকরণ হয়েছে কী বলতো? যে NSG নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ, NSG নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ। এখন কিন্তু ভারত কিন্তু কী বলতো, সদস্য গ্রহণ করতে পারেনি, স্থায়ী সদস্য হতে পারেনি, শুধু চায়না বিরোধিতা করে শুরু আর কি। চায়না বিরোধিতা করার জন্য ভারত কিন্তু সদস্যপদ পায়নি এখনও পর্যন্ত NSG-তে, ঠিক আছে। সেটা হচ্ছে 1, 2, 3 চুক্তিকরণ। তারপর দেখো কী আছে, 2007 সালে যে কোশ্চেনটা হয়েছিল সেটা হচ্ছে একখানা পলিটি থেকে, এখানে কিন্তু মেরে দিয়েছে পুরো, তাই না, একখানা পলিটি থেকে কোশ্চেন দিয়েছে। 2008-এ প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের মুখ্য অতিথি কে ছিলেন আর কি? তো তিনি ছিলেন নিকোলাস সার্কোজি, ঠিক আছে। ইনি কিছু সাউথ আফ্রিকার ছিলেন আর কি, প্রেসিডেন্ট ছিলেন। এই যে তোমার প্রথম 2000 আমি বারবার আগে বললাম যে 2024-এ যিনি আসবেন সেটা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন, ঠিক আছে, ইমানুয়েল ম্যাক্রন খুব ইম্পর্টেন্ট। এবং 2024টাও কিন্তু কী বলতো, আমাদের 75তম প্রজাতন্ত্র দিবস। কত? 75তম প্রজাতন্ত্র দিবস। ওকে, তারপর দেখো কী আছে, যে 3 আর 1-এ 4, গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতা হলেন কি? বিমল গুরুং, বললাম না গুরুং, এই গুরুং। এখন এখন পাওয়া যায় না, এই এখন হচ্ছে অনিত থাপা। এখন যে তোমার গোর্খা জনমুক্তি মোর্চা GJM, ঠিক আছে, সেটার চেয়ারম্যান হচ্ছে অনিত থাপা, ঠিক আছে। তারপর দেখো ভারতীয় বাণিজ্যিক রাজধানী কোনটি? সবাই জানো, খুব ইম্পর্টেন্ট, সোজা একদম, মুম্বাই, ঠিক আছে, মুম্বাইকে ভারতের প্রবেশদ্বারও বলা হয়, 2007-8 ইকোনমিক সার্ভে অনুসারে ভারতের বিদেশে বাণিজ্যের সঙ্গে সবচেয়ে মানে লার্জেস্ট ট্রেডিং পার্টনার কে বলতো? মার্কিন যুক্তরাষ্ট্র,
তখনকার হচ্ছে তখন না সরি এই 8-এ হচ্ছে তোমার তখন হচ্ছে চায়না ছিল, ঠিক আছে, চায়না। কিন্তু এখন যেহেতু আমাদের খুব মোস্ট ইম্পর্ট্যান্ট 2024-এর জন্য 2023-এ প্রথম হচ্ছে মোস্ট লার্জেস্ট ট্রেডিং পার্টনার হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে চায়না, তারপর হচ্ছে ইউএই, তারপর হচ্ছে সৌদি, ঠিক আছে। এরা পর আছে কিন্তু সব থেকে 2024-এ বা 2023-এ হচ্ছে তোমার ইউএসএ, চায়নাকে ফেল মেরে দিয়েছে আর কি। তারপরে দেখো কী আছে 40-এর কোশ্চেনটা কী আছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি, ঠিক আছে, ভারত মার্কিন কৌশলগত অংশীদার পরবর্তী পদক্ষেপের মধ্যে পড়ে না, ঠিক আছে। কৌশলগত অর্থাৎ কী বলতো তোমার যে কূটনীতিক সম্পর্ক সেটার মধ্যে পড়ে না, উচ্চ পর্যায়ে। দেখো এই উচ্চ প্রযুক্তি বাণিজ্যের জন্য, ঠিক আছে, ট্রেডিং পার্টনারের জন্য যে তাদের সঙ্গে যে আমাদের ট্রেডিং পার্টনার করতে হবে তা নয়, আমাদের গোটা ওয়ার্ল্ডের সঙ্গে অনেক দেশের সঙ্গে আমাদের ইন্ডিয়ার ট্রেডিং পার্টনার আছে, যেমন এখনই দেখলে, কিন্তু সবথেকে বেশি আছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসের সঙ্গে, চায়না বলো বা তোমার ইউএই বলো বা সৌদি আরব, প্রত্যেকটার সঙ্গে। কিন্তু উচ্চ প্রযুক্তি বাণিজ্য কিন্তু তার মধ্যে পদক্ষেপের মধ্যে পড়ে না, যে আমাদের যে কূটনীতিক আছে সেটার মধ্যে পড়ে না। তারপর দেখো কী আছে, এই অংশটা অনেক সময় কী বলতো ইন্টারন্যাশনাল রিলেশনের সঙ্গে মানে অনেক সময় সম্পর্কযুক্ত, ওকে। তারপর দেখো 2006-এ যে কোশ্চেন রয়েছে, দুখানা কোশ্চেন এসেছে, ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? সবাই যেন 26শে জানুয়ারি 1950-এ, কিন্তু সংবিধান দিবস কাউকে বলা হয় 26শে নভেম্বর 1949-এ, সংবিধান দিবস এটা, ঠিক আছে, সংবিধান দিবস কিন্তু, ওকে। তারপরটা কী আছে দেখো, সেজ, দেখো ইকোনমিক্সের কোশ্চেন হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, অর্থ হলো কি স্পেশাল ইকোনমিক জোন, এটা হচ্ছে অর্থ। স্পেশাল ইকোনমিক জোনস মানে কি, তো যেখানে কী বলতো নিঃশুল্ক থাকবে, অর্থাৎ কী বলতো ব্যবসা বাণিজ্য করার জন্য, বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য অনেকটা কী বলতো ছাড় দেওয়া হবে, করের ছাড় দেওয়া হবে, ট্যাক্সের ছাড় দেওয়া হবে, ট্যাক্সের, সেটাকে বলা হয় স্পেশাল ইকোনমিক জোন। এটা এই একটা কত সালে হয়েছিল, 2005 সালে হয়েছিল। 2005 সালে যেমন ধরো ইনফরমেশন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হয়েছিল, 2005 সালে কিন্তু এটা হয়েছিল, ওকে। তারপরে দেখো কী আছে যে 2005-এ কি কোশ্চেন এসেছে দেখো, 2005-এ 4খানা কোশ্চেন এসেছে, তার মধ্যে ইকোনমিক্সে একটাও আসেনি, ঠিক আছে, 4খানায় কিন্তু পরের থেকে এসেছে। ভারতের সুপ্রিম কোর্ট বিচারালয়ে পুনর্বিবেচনা ক্ষমতা মানে রিভিউ পিটিশন আর কি, রিভিউ পিটিশন কোন দেশের সংবিধান থেকে এই বৈশিষ্ট্য ধার নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা অবশ্যই রিভিউ পিটিশন কী করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, ওকে। তারপরে দেখো চলে সেটা দেখো, পুরো মেয়াদ শেষ হবার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা কেমনভাবে পদচ্যুত করা হয়? পদচ্যুত করা হয় দেখো 61 নম্বর আর্টিকেল ধারায়, ঠিক আছে। পার্লামেন্ট যদি মনে করে, ঠিক আছে, কোনো সংবিধান বিরোধী যদি কাজ করে রাষ্ট্রপতি, ঠিক আছে, তাকে 61 নম্বর ধারা অনুযায়ী তাকে কী বলা হয়, তাকে ইমপিচমেন্ট করা হবে, ঠিক আছে। 61 নম্বর তার ইয়ে হয় তোমার 60 নম্বর আর্টিকেলে, তাকে নিয়োগ করা হয় 60 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। তারপরে দেখো কী আছে, ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, কি ঘোষণা করতে পারেন, ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। শাসনতান্ত্রিক হচ্ছে জাতীয় জরুরি মানে করতে 352, ঠিক আছে, শাসনতান্ত্রিক হচ্ছে 356, ঠিক আছে। আর সেই আর্থিক হচ্ছে 360। এই 3টা আর্টিকেল খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ সবকটি। ভারতে এখন পর্যন্ত যে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে 3বার ঘোষণা হয়েছে, ঠিক আছে, 3বার। একটা 1962 যখন চায়না ভারতকে আক্রমণ করে, 1971 বাংলাদেশ পাকিস্তান যখন ঝামেলা হয়, আর 1975 এটা হচ্ছে ইন্টারনাল ডিসব্যালেন্স মানে সেই ভারতের রাজনৈতিক অস্থিরতার জন্য 1975 সালে অর্থাৎ ইন্দিরা গান্ধীর আমলে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট আছে যে আমাদের আর্থিক অবস্থা কিন্তু কখনোই এখনো ঘোষণা করা হয়নি, এখন পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি বা হবেও না আর কি, আশা করছি, ঠিক আছে, না হয় ভালো। কোন বিল অর্থ কিনা সেটা কে ঠিক করেন? অবশ্যই লোকসভার অধ্যক্ষ ঠিক করেন, ঠিক আছে, ওম বিড়লা। এখন বর্তমানে কে লোকসভার অধ্যক্ষ? ওম বিড়লা, তিনি তোমার রাজস্থানের তোমার যোধপুরের এমপি আর কি। দেখো 2004 সালে 7খানা কোশ্চেন এসেছে, মানে একদম ফাটিয়ে দিয়েছে আর কি, 4খানা কোশ্চেন এসেছে। দেখো সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য কী? এর তাৎপর্য দেখো, সংবিধানে এটা কত হয়েছিল 1946 সালে, এই 1946 সালে তোমার ইয়ে করা হয়েছে, ঠিক আছে, সরি 46 বলছি 76, ঠিক আছে, 1976 সালে, ঠিক আছে, 46 বলছি সরি 76, ঠিক আছে। এবং 42তম সংশোধনের মাধ্যমে, ঠিক আছে, এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল। দেখো রাষ্ট্র মনে করে যে এইটা দেখো, ধর্ম নাগরিকের নিজস্ব এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য হয় না, এইটা মানে যে যার ধর্ম সে নিজের মতো পালন করতে পারে, ঠিক আছে, রাষ্ট্র কখনো বাধা দেবে না, ঠিক আছে। তারপরে দেখো কী আছে, নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? মৌলিক অধিকার কি 3 নম্বর পার্টে আছে আমাদের, ঠিক আছে, 3 নম্বর পার্টে আছে মৌলিক অধিকার নয়। সেটা হচ্ছে কি বলতো, সমান কাজে সমান মজুরি। ভাই সমান কাজ করলে সমান মজুরি দিতে হবে, কে বলেছে ভাই? এটাও কোনো মানে হয় না, ঠিক আছে, সমান মজুরি এটা কখনোই হতে পারে না, সেটা হচ্ছে মৌলিক অধিকার নয়, ঠিক আছে, এটা মানবিকতা কিন্তু মৌলিক অধিকার নয়। পঞ্চায়েত রাজ গঠিত হয়েছে, দেখো পঞ্চায়েত রাজ গঠিত 3 স্তরের রাজ মানে ইয়ে, ঠিক আছে, 3 স্তরের, গ্রাম, ব্লক হচ্ছে জেলা স্তরের, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে ব্লক পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ, 3টে, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল কত সালে হয়েছিল? 1978 সালে কী হয়েছিল? প্রথম পঞ্চায়েত ইলেকশন হয়েছিল।
ইন্ডিয়াতে রাজস্থানে হয়েছিল 1969 সালে। হ্যাঁ, মৌলিক অধিকার কার্যকরী করার দায়িত্ব কোন বিচারালয়? অবশ্যই সুপ্রিম কোর্টের আছে, অবশ্যই হাইকোর্টের আছে। এই সুপ্রিম কোর্ট করে 32 নম্বর আর্টিকেল অনুযায়ী, আর হাইকোর্ট করে 226 নম্বর আর্টিকেল অনুযায়ী। ঠিক আছে, হাইকোর্ট। ঠিক আছে, যে মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে কিনা সেটা এরা কিন্তু অবজারভেশন করবে। তারপর দেখো সদ্য প্রকাশিত কেলকার কমিটি প্রতিবেদন বিষয় হলো কেলকার, কেল মানে কল, কেলকার মানে হচ্ছে কর। ঠিক আছে, কর কোথায় আছে? ভারতের কর ব্যবস্থায় কমিটির প্রধান সদস্য প্রকাশিত হয়। ঠিক আছে, তারপর দেখো কী আছে, দেখো আমেরিকা থেকে ভারতবর্ষে পরিষেবার আউটসোর্সিং। ঠিক আছে, আউটসোর্সিংয়ের ফলে, আউটসোর্সিং মানে কি, মানে ওখানে পরিষেবা দেবে কিন্তু উপকার হবে ইন্ডিয়ার। ঠিক আছে, উপকার হবে ইন্ডিয়ার, অর্থাৎ সম যে নিয়োগ, বিনিয়োগ সেটা হচ্ছে ভারতের। ঠিক আছে, এটা হচ্ছে ভারতের, এটা অবশ্যই ইকোনমিক্সের পোর্শন। ওকে, তারপরে দেখো কী আছে, HDI অর্থাৎ হাঙ্গার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ক্ষুধার্ত বুভুক। ঠিক আছে, স্থান কত? ঠিক আছে, তো দেখো এটা এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের, এটা তখন ছিল কি বলতে 129। ঠিক আছে, 129, কিন্তু এখন কত বলতে 2023-এ কত বলতে 132, মাথা রাখবে কিন্তু। আর এইটা তোমার র্যাঙ্ক এটা করে এই র্যাঙ্কটা তৈরি করে UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, আর এটা কি বলতো 1995-এ প্রথম এটা মানে করে প্রকাশ করে 1995, এবং সেই বছরই কিন্তু ভারত থেকে প্রকাশ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে খুব ইম্পর্টেন্ট, 132 নম্বর ধারা মানে 32 নম্বর পজিশনে ইন্ডিয়া আছে আর কি। তারপর দেখো 2003-এ যে কোশ্চেনগুলো দিয়েছিল, দেখো যে 4টাই কিন্তু কী দিয়েছে, পলিটি থেকে দিয়েছে। ইলেকশন কমিশনারগণ নিযুক্ত হন কার দ্বারা? ঠিক আছে, ইলেকশন কমিশনার অবশ্যই রাষ্ট্রপতির দ্বারা। ঠিক আছে, যতগুলো সাংবিধানিক আছে, কথা মাথা রাখবে, যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সবগুলোই কিন্তু তোমার রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ করা হয়। এই নিয়োগটা করা হয় তো 324 নম্বর ধারা অনুযায়ী। ঠিক আছে, 326 নম্বর। ঠিক আছে, 325 তোমার এই যে ইলেকশন কমিশন আছে 15 নম্বর। ঠিক আছে, 15 নম্বর তোমার কী বলতো পাটে, 15 নম্বর পাটে, মাথা রাখবে কিন্তু। হ্যাঁ, 15 নম্বর পাটে। তারপরে দেখো কী আছে, সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছর? আমি কি বললাম, আগেই বলেছি যে 1976 সালে। কত নম্বর সংশোধন? 42 নম্বর ধারা, 42 নম্বর সংশোধন। ঠিক আছে, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন বলা হয়, এটা পরীক্ষাতে আসে, মিনি কনস্টিটিউশন। 3টে শব্দ ভরা হয়েছে। ঠিক আছে, 3টে শব্দ, ঔষধ, মাথা রাখো। ঠিক আছে, ঔষধ, ঔষধ বা ঔষধ। ঠিক আছে, ঐক্য, ইন্টিগ্রিটি। ঠিক আছে, তোমার হচ্ছে সদ মানে হচ্ছে সমাজতান্ত্রিক, আর হচ্ছে ধ মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই 3টে কথা এখানে কী করা হয়েছে, মানে যুক্ত করা হয়েছে এই তোমার প্রস্তাবনায়। তাহলে প্রস্তাবনাতে একবার সংশোধন হয়েছে। ঠিক আছে, প্রস্তাবনা কবার সংশোধন হয়েছে? একবার 1976-এ, যেটা তুমি আগেই দেখেছো কোশ্চেনটা। রাজ্যসভায় সদস্যদের আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল হচ্ছে তোমার রাজ্যসভায় একমাত্র একটা পার্ট, সেটা হচ্ছে 6 বছর। ঠিক আছে, 6 বছর পার্ট, এটাকে হচ্ছে পার্মানেন্ট কক্ষ, এটাকে বলে পার্মানেন্ট কক্ষ বা উচ্চ কক্ষ। রাজ্যসভার সদস্য সংখ্যা কত বললাম? 250, যেখানে 12 জন হচ্ছে কী বলতো তোমার নমিনেটেড। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটাধিকার উল্লেখ করেছে? অনুচ্ছেদ বলেছে। ঠিক আছে, অবশ্যই 326। ঠিক আছে, 326-এ অনুচ্ছেদে ভোটাধিকার। এই ভোটাধিকার খুব ইম্পর্ট্যান্ট, যে 1988 খ্রিস্টাব্দে, ঠিক আছে, একটা নিয়ম করা হয় যে আগে ছিল 21 বছর বয়স হলে ভোট দিতে হবে, কিন্তু এটাকে কমিয়ে 18 বছর করা হয়। ঠিক আছে, 18 বছর করা হয়। ঠিক আছে, এই 18 বছর করা হয় এই সালে, বোঝা গেল? এই 18 বছর করা হয় এই সালে 1988-তে, লাগু হয় 1989, লাগু হয় 1989। ঠিক আছে, 1 বছর পরে কিন্তু পিছিয়ে যাবে। দেখো লাগু আর হচ্ছে তোমার সংশোধন আলাদা, কিন্তু লাগু হওয়ার আর আলাদা মানে তোমার সংশোধন কিন্তু একটা মাথা রাখবে কিন্তু, এটা দুটোই কিন্তু প্রত্যেকটা কিন্তু দুটো করে জিনিস আছে, গণ্ডগোল পাকাবে না। 2002 সালে যে কোশ্চেন, দেখো 5খানেক পলিটি থেকে কোশ্চেন আছে যে লোকসভা ভেঙে কে দিতে পারে? একমাত্র আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতি এমনি ভেঙে দিতে পারে না, যখন প্রধানমন্ত্রী তাকে করে, ঠিক আছে, অ্যাপিল করে যে ভাই এই রাষ্ট্র আমাদের আর কোনো নেই, আমাদের কোনো কনসলিডেশন নেই, আমাদের কোনো মানে আমাদের স্ট্রং নেই, তাহলে আমাকে ভেঙে দিতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভেঙে দিতে পারে। তারপরে দেখো কী আছে, যে 59 কোশ্চেনটা দেখো, যে ভারতের রাজ্যগুলির রাজ্যপাল নিযুক্ত হন কাদের দ্বারা? রাজ্যগুলির রাজ্যপাল, তুমি আগেই কোশ্চেনটা দেখলে। ঠিক আছে, বারবার রিপিট হচ্ছে। দেখো মানে এই পলিটি থেকে ম্যাক্সিমাম কোশ্চেনে রিপিটই হয় তার সাধারণভাবে। ঠিক আছে, তার দেখো ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি। ধর্মীয় নিরপেক্ষ আবার এসেছে, দেখো ধর্মীয় নিরপেক্ষ শব্দ প্রস্তাবনা আবার করেছে। দেখো তাহলে কত, 1976 সালে, সেই তখনই পড়েছে আর কি। তারপর দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে? অনুচ্ছেদে এটা ছিল আর্টিকেল কত ছিল বলতে? 31 ছিল, আর্টিকেল 31 ছিল। এটা 1978 সালে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, 1944 নম্বর ধারা 44 নম্বর সংশোধনের মাধ্যমে এটাকে মানে বিলুপ্ত করা হয়, রিপিল করা হয়। ওকে, তো এটাকে এখন কি বলতো লিগ্যাল রাইট বলা হয়। লিগ্যাল রাইট মানে কি বলতো? লিগ্যাল রাইট মানে কি? লিগ্যাল রাইট মানে হচ্ছে তোমার যে
কী বলো তো আইনি অধিকার আর কি, তুমি আইনি অধিকার, সেটা এখন যে আর্টিকেলটা পড়েছে সেটা হচ্ছে তোমার 300A ধারায় একে অনুচ্ছেদে বলা হয়েছে বা অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে। ওকে, তারপরে দেখো কি আছে, দেখো পোকা কি বলছে, পোকা শব্দের ফুল ফর্ম কি, ঠিক আছে, পোকা শব্দের অর্থ হচ্ছে প্রিভেনশন অ্যাক্ট, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988, এটা এখানে যতগুলো আছে কোনোটাই নয়, সে তাহলে এটা কী হবে, কোনোটি নয়। ওকে, তারপরে দেখো কি আছে, 2000 সালে কি কোশ্চেন এসেছে দেখো, 2000 সালে কতগুলো কোশ্চেন এসেছে, বাবারে একদম ছাপ্পর ফাড়কে দিয়েছে ভাই, 8 আর 13 মানে 8 আর 5 13খানা কোশ্চেন দিয়েছে তোমার সংবিধান থেকে। দেখো সংবিধানে ভারতবর্ষকে ধর্মীয় নিরপেক্ষ রাষ্ট্র বলা হচ্ছে, তার মানে কি, তার মানেটা হচ্ছে কি বলতো, সবাই নিজের ধর্ম, ব্যক্তি বিশেষে কিন্তু ব্যাপার, নিজের ধর্মের ভিত্তিতে নিজের ধর্ম নিজেই করবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ধর্ম নিরপেক্ষর মেন থিম আর কি। তারপরে দেখো কি আছে, রাষ্ট্রপতির পদের জন্য পদপ্রার্থী হতে গেলে মিনিমাম 35 বছর বয়স লাগবে, ঠিক আছে, মিনিমাম 35 বছর। তাহলে প্রধানমন্ত্রীর কত লাগবে বলো, 25 বছর, প্রধানমন্ত্রী 25 বছর। তোমাকে ভোট দিতে গেলে কী বলো তো 18 বছর লাগবে। পঞ্চায়েতের সদস্য হতে গেলে 18 বছর হলেই হবে, পঞ্চায়েতের সদস্য, ঠিক আছে, প্রধানমন্ত্রী হলে 25 বছর হতে হবে। তারপর দেখো কি বলা হয়েছে, যে ভারতের সংবিধানে কতগুলো শিডিউল আছে, শিডিউল বলতে গেলে আমাদের 12খানা শিডিউল আছে, ঠিক আছে, 12খানা শিডিউল আছে। ওকে, শিডিউলগুলো করা হয়েছে কেন বলো তো, আমাদের সংবিধানটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই তো ওয়ার্ল্ডের লার্জেস্ট সংবিধান আমাদের কনস্টিটিউশন, আরও বড় হয়ে যেত বলে তোমার তোমার শিডিউলে পার্ট ভেঙে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়, ঠিক আছে, সম্পত্তির অধিকার, মৌলিক অধিকার এটাতে উল্টে পড়ে গেছে, তাই না, সম্পত্তির উপর অধিকার এটা নয়, এটা আউট হয়ে গেছে 1978 খ্রিস্টাব্দে 44 নম্বর সংশোধনের মাধ্যমে। ওকে, এটা লিগাল রাইট হয়ে গেছে। রাষ্ট্রপতি কী বলো তো, রাষ্ট্রপতি হচ্ছেন তোমার, রাষ্ট্রপতি হলেন কে, রাষ্ট্রপতি হলেন যে রাষ্ট্র ও সরকারের উভয় প্রধান, না কখনোই নয়, শুধু রাষ্ট্রের প্রধান, ঠিক আছে, রাষ্ট্রের প্রধান। ওকে, রাষ্ট্রের প্রধান। তারপর দেখো কী কোশ্চেনটা দিয়েছে, দেখো কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলির সংবিধানের খসড়া তৈরির কমিটির চেয়ারম্যান কে ছিলেন, ঠিক আছে, অবভিয়াসলি সবাই জানো B.R. আম্বেদকর, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট পার্সন B.R. আম্বেদকর, তিনি হচ্ছেন খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তাহলে 1969 কতবার কী বলেছে দেখো, এখানে কী আছে, যে কতবার সংবিধান প্রিয়াম্বল সংশোধিত হয়েছে, একবারই হয়েছে, কতবার হয়েছে, 1976 সালে, 1976 সালে হয়েছে, ঠিক আছে, 1976 সালে হয়েছিল, তিনটে কথা হয়েছে, একটা হচ্ছে তোমার সোশ্যাল, একটা হচ্ছে সেকুলার, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, এই তিনটেই তোমার ওয়ার্ডটা ঢোকানো হয়েছে। তারপর দেখো 17 কোশ্চেনটা দেখো, কোন বিচারালয়ের মৌলিক অধিকারকে কার্যকরী করার দায়িত্ব রয়েছে, মৌলিক অধিকারকে তো আমি কি বললাম, সুপ্রিম কোর্ট আর হচ্ছে হাইকোর্ট দুটোই আছে। দেখো কোশ্চেনটা দেখো কমন আছে, বারবার কমন আছে, তাহলে আমাদের A B উভয়, ঠিক আছে, সুপ্রিম কোর্টে 32 আর হাইকোর্ট হচ্ছে 226। তারপর দেখো কী আছে, ফলে ইকোনমিক্সের কোশ্চেন দেখো, ভারতের কৃষি ক্ষেত্রে সবুজ বিপ্লব আরম্ভ হয় কত সাল, কোথায় হয়, পাঞ্জাবে, অবশ্যই তোমার সেকেন্ড যে আমাদের প্ল্যান ছিল 5 ইয়ার প্ল্যান ছিল, ঠিক আছে, 1966 থেকে, ঠিক আছে, 1964 থেকে শুরু, এই 1966 থেকে এখানে আমাদের সবুজ বিপ্লব হয়েছিল, এবং মেন ফসল ছিল গম, ঠিক আছে, মেন ফসল ছিল কী বলতো, গম, ঠিক আছে। এর যে জনক ছিলেন তিনি ছিলেন এস স্বামীনাথন, ঠিক আছে, তিনি কিন্তু 2023-এ মারা গেছেন আর কি, তিনি 2023-এ মারা গেছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অমর্ত্য সেন ভারতের অর্থনৈতিক উন্নতিতে প্রয়োজনীয়তার উপর জোরদার দিয়েছিলেন, কোনটির জোরদার, অবশ্যই তোমার শিক্ষার উপর জোরদার দিয়েছিলেন মেনলি, ঠিক আছে। তাহলে তিনি এর জন্যই কী করেছিলেন, যে 1998 সালে নোবেল পেয়েছিলেন, 1998 সালে তিনি নোবেল পেয়েছেন। তারপর দেখো কী আছে, 73 কোশ্চেনটা কী আছে দেখো, যে অ্যাপেক, ঠিক আছে, এর ফুল ফর্মটা কি, ঠিক আছে, এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এটা হয়েছিল তোমার 1989 সালে, 1989 তৈরি হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে কী বলো তো, তোমার কী বলো এটা, সিঙ্গাপুর সিটি, এর সদর দপ্তর হচ্ছে সিঙ্গাপুর সিটি। ওকে, তারপর দেখো কী আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার, ঠিক আছে, ওয়াটল সম্মেলন কনফারেন্স, এটা কি, এটা যেহেতু ইকোনমিক্সের কোশ্চেন, ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল কত সালে বলো তো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 সালে, তারও আগে হয়েছিল 1948 সালে, কী বলো তো, এটা গ্যাট বলা হতো, গ্যাট GAATT গ্যাট, ঠিক আছে, এটা গ্যাট বলা হতো, এখানে লেখা আছে গ্যাটের ফুল ফর্ম, এটা পরে কিন্তু পরীক্ষাতে, জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, ঠিক আছে, এই গ্যাট, এই যে WTOর ফুল ফর্ম আগে কী ছিল, সেটা হচ্ছে গ্যাট, ঠিক আছে, এটা 1948 সালে তৈরি হয়েছিল, 1948 সালে তৈরি হয়েছিল,
ঠিক আছে। কিন্তু এখানে যে কোশ্চেনটা দিয়েছে, যখন তোমার ওয়াশিংটনে, অর্থাৎ তোমার ওয়াশিংটনে তোমার ইউএসএ একটা মিটিং হয়েছিল, সেই মিটিংটা এদের ব্যর্থ হয়েছিল। ঠিক আছে। ওই বিভিন্ন বেসরকারি সংস্থার মাঝে যে এই মানে পুরোপুরি ব্যর্থ হয়েছিল, তো বেসরকারি সংস্থাগুলো এদের মধ্যে কী বলতো মানে ঝামেলা হয়েছিল আর কি, যার জন্য এটা পুরোপুরি ব্যর্থ হয়েছিল সেই সম্মেলনটা আর কি। তারপরে দেখো কী আছে, আইএমএফ। ঠিক আছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফ ম্যানেজিং ডিরেক্টর হবে কে অবসর নিয়েছেন? ঠিক আছে। অবসর নিয়েছেন তখনকার কালে যে কোশ্চেনটা ছিল যে মাইকেল ক্যামডেসাস, তিনি অবসর নিয়েছিলেন। কিন্তু বর্তমানে আইএমএফের তোমার ডিরেক্টর কে বলো তো? আমি আগেই বললাম যে ক্রিস্টালিনা জর্জিভা। ঠিক আছে, ক্রিস্টালিনা জর্জিভা। এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে আমাদের ইন্ডিয়ান একটা আছে গীতা গোপীনাথ, ইনি কিন্তু ডেপুটি ম্যানেজিং ডিএম, ডেপুটি, ইনি হচ্ছে ডিএম কিন্তু এটা ডেপুটি ম্যানেজার, গীতা গোপীনাথ। খুব ইম্পর্টেন্ট এটাও পরীক্ষাতে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো কী আছে, 1999 সালে কোশ্চেনগুলো, কতগুলো কোশ্চেন আছে দেখো, 10খানা কোশ্চেন আছে। ওরে বাবারে, 9 + 1 মানে 1 নম্বর আছে এ থেকে 9, ও বাপ, বিশাল ব্যাপার। দেখো কে হাইকোর্টের বিচার ব্যবস্থা বাড়াতে পারে? ঠিক আছে। হাইকোর্টের বিচার ব্যবস্থা কি একমাত্রই তার মধ্যে পাওয়ার আছে, সেটা হচ্ছে সংসদ। ঠিক আছে, পার্লামেন্টের মধ্যে একমাত্রই আছে, পাওয়ার আছে আর কি। তারপরে কী আছে দেখো, যে সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার করা হয়েছে? মৌলিক অধিকার বুঝতেই পারছো, মৌলিক অধিকার কোনটা? মৌলিক অধিকার হচ্ছে পার্ট 3। ঠিক আছে। 5-এ কী বলতো? ইউনিয়ন। পার্ট 4 এতে কী বলতো? তোমার মৌলিক কর্তব্য। ঠিক আছে, কর্তব্য। আর পার্ট 4 কী আছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ তোমার নির্দেশনাত্মক নীতি। ঠিক আছে। তারপরে দেখো কী আছে, 78 কী কোশ্চেন আছে দেখো, 78 বলেছে যে ভারতীয় সংবিধানের অধীনে ইউনিয়নের প্রকৃতি নির্বাহী কর্তৃত্ব রয়েছে। ইউনিয়ন মানে কি? রাষ্ট্রের। ঠিক আছে, এখানে ইউনিয়ন মানে ইউনিয়ন অফ স্টেটস, ইন্ডিয়াকে কী বলা হয়? ইউনিয়ন অফ স্টেটস বলা হয়। তাহলে প্রধান প্রকৃত ক্ষমতার অধিকারী হচ্ছে কে? প্রধানমন্ত্রী। ওকে, প্রধানমন্ত্রী। তারপর দেখো 79 কোশ্চেনটা কী দেওয়া আছে দেখো, যে বর্তমানে নির্বাচন কমিশন গঠিত হয়, একজন প্রধান থাকবে। ঠিক আছে, রাজীব কুমার। এখন প্রধান কে ছাড়া রাজীব কুমার। ঠিক আছে। আর তার সঙ্গে দুজন নির্বাচন কমিশন থাকবে। ঠিক আছে, 2 জন। ওকে, 2 জন। তারপর দেখে কী আছে, পঞ্চায়েতের রাজ ব্যবস্থা সমিতি কোন স্তরে কাজ করে? ঠিক আছে, কোন স্তরে? পঞ্চায়েত রাজ ব্যবস্থায় পঞ্চায়েত সমিতি। তো পঞ্চায়েত সমিতি মিডিলবেলা, তাহলে মিডিলবেলা কি? পঞ্চায়েত ব্লক স্তরে কাজ করে। আর পঞ্চায়েত আমি কী বললাম, ইন্ডিয়া মানে ওয়েস্ট বেঙ্গলে কত সালে তোর ইন্ডিয়াতে হয়েছিল? 1969 সালে। ঠিক আছে, সেটা কোথায়? রাজস্থানে। আর ওয়েস্ট বেঙ্গলে কত ছিল? 1973-এ তোমার ল হয়েছিল, অ্যাক্ট হয়েছিল, কিন্তু প্রথম ইলেকশন হয়েছিল 1978-এ। মাথা রাখো কিন্তু, হ্যাঁ, এটা ল হয়েছিল 1973-এ, কিন্তু 1978-এ প্রথম তোমার পঞ্চায়েতি ইলেকশন হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আমরা, ওই জন্য ওয়েস্ট বেঙ্গলের ইম্পর্টেন্ট। সংবিধানে ভারতে কী বলা হয়েছে? সংবিধানে ভারতকে কী বলা হয়েছে? রাজ্যগুলোর ইউনিয়ন, একটা ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে। 81-তে কী বলা হয়েছে? ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে। ওকে। তারপরে দেখো কী আছে, ভারতীয় রাষ্ট্রপতি শপথ নেওয়ার পর তিনি কীভাবে দায়বদ্ধ থাকেন? ঠিক আছে, তিনি কী করেন আর কি? ঠিক আছে, দেশের সার্বভৌম অখণ্ড অবশ্যই রক্ষা করেন, কিন্তু আরও কিছু আছে, অন্যান্য বৈষম্য ছাড়াই শাসন করেন। না, কখনোই নয়। সংবিধান আইন রক্ষা করে ভারতের জনগণের সেবা টেবা অতটা করতে পারে না। ঠিক আছে। কল্যাণে নিজে ওর কল্যাণ বা সেবা কোনো গল্প নেই। ঠিক আছে, নিজে সার্ভিস করে আর কি। দেশের সার্বভৌম ঐক্য অখণ্ডতা ও সংবিধান রক্ষা করেন, এর কাজ হচ্ছে। ঠিক আছে। সংবিধানের গার্জেন কে বলো তো? সংবিধানের গার্জেন হচ্ছে সুপ্রিম কোর্ট। ওকে, সংবিধানের গার্জেন হচ্ছে কে? সুপ্রিম কোর্ট। তারপরে দেখো কী আছে, উভয় কক্ষের অচলাবস্থার ক্ষেত্রে সংসদের 2 কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে? যখন দেখো উভয় কক্ষ অচলাবস্থা কখন শুরু হয়? যখন বিল পাস হয়। ঠিক আছে, তখন কিন্তু কখনো অচলাবস্থা শুরু হয়ে যায়। ঠিক আছে, তখন কে করেন? তখন অবশ্যই স্পিকার। ঠিক আছে, স্পিকার যদি না থাকেন তখন কিন্তু ডেপুটি স্পিকার করেন। ঠিক আছে, তো স্পিকার, এখন বর্তমানে স্পিকার কে? স্পিকার হচ্ছে ওম বিড়লা। ওম বিড়লাকে কী বলতো? এখানে একে কেউ নিয়োগ করে না। একটা মাথায় রাখবে, স্পিকারকে কেউ নিয়োগ করে না। ও কিন্তু ভোটের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠ থাকে তাদের মাধ্যমেই কিন্তু সে কিন্তু নিয়োগ হয়। একে কিন্তু কেউ ধরে নিয়োগ করে না, ওথ করায় না আর কি, মানে তোমার শপথ করায় না আর কি। মাথায় লাগবে কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তারপরে দেখো কী আছে, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকার আস্থা ভোটে হারে কে? প্রধানমন্ত্রী বাজপেয়ী। ঠিক আছে, আস্থা হাটে কত সালে? ঠিক আছে, মে মাসে 1999 সালে তিনি তোমার আস্থা ভোটে হেরে যান। ঠিক আছে, আস্থা ভোটে হেরে যান। তার পরবর্তীকালে কিন্তু তিনি আবার কিন্তু প্রধানমন্ত্রী হন। ওকে। তারপরে কী আছে, 25 কোশ্চেনটা কী আছে দেখো, যে আসিয়ান, ঠিক আছে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ঠিক আছে, এশিয়ান নেশনস, এর সদস্যের সংখ্যা কত? এটা সদস্য সংখ্যা কত? 10। দেখো এখানে 5টা লেটার আছে, এই 5টা লেটার আছে না, এসি, এটা 5 × 10, 2 দিকে গুণ করে দেবে, তাহলে কত হবে? 5 × 10। ঠিক আছে, 5 × 10।
ঠিক আছে। এর এর যে এর এর স্থাপনা কত সালে হয়েছিল বলো তো? 1967 খ্রিস্টাব্দে হয়েছিল। 1967 খ্রিস্টাব্দ। এর যে সদর দপ্তর সেটা হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া যে জাকার্তা, ঠিক আছে, জাকার্তা, সেখানে কিন্তু তার সদর দপ্তর। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। এই আসিয়ানের কিন্তু ওয়েস্ট ইন্ডিয়া কিন্তু তার সদস্য নয়, ঠিক আছে। তার পর্যবেক্ষক হতে পারে, ঠিক আছে, গেস্ট হতে পারে, কিন্তু তার পূর্ণ সদস্য নয়। 1998, ঠিক আছে, ঠিক আছে। আজকে যারা পরীক্ষা দিয়েছো তাদের দেখো তখন কিন্তু জন্মই হয়নি, ঠিক আছে, যে 1998 সালের কোশ্চেন আমরা করছি। দেখো তাহলে 7খানা আর 1খানা 8খানা কোশ্চেন এসেছিলো। ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল অবশ্যই, এটা যেহেতু সাংবিধানিক পদ, সেটা অবশ্যই কে করবেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কোথায় আছে? রাষ্ট্রপতি, অবশ্যই রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। এর যে কোন আর্টিকেল থেকে করা আছে? 76 নম্বর আর্টিকেলে করা হয়েছে, ঠিক আছে। আর এখনকার যে এখন যে বর্তমান আমাদের অ্যাটর্নি জেনারেল, সে আর কে ভেঙ্কটা রামানি, ঠিক আছে, আর ভেঙ্কটা রামানি, এই নিয়েও দক্ষিণ ভারতের লোক, ঠিক আছে। দেখো তাহলে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন আর কি। হ্যাঁ, তারপরে দেখো কী আছে, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংবিধান থেকে নেওয়া হয়েছে। মৌলিক অধিকার সংবিধান, ফান্ডামেন্টাল রাইটস কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অবভিয়াসলি ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইটসের কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, তারপরে দেখো 88 কী কোশ্চেন বলেছে দেখো, যে বর্তমান লোকসভা হলো, বর্তমান লোকসভা মানে তখনকার কালে 1998 সালে তখন কিন্তু দ্বাদশ লোকসভা ছিল, ঠিক আছে, দ্বাদশ লোকসভা। তাহলে এখনকার লোকসভা হচ্ছে 17 নম্বর লোকসভা। 2019 থেকে 2024 পর্যন্ত যে লোকসভাটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 17তম লোকসভা হলো। 2024 যে ইলেকশনটা হবে সেটা হচ্ছে তোমার 18তম হবে আর কি। হ্যাঁ, তারপর দেখো 1989 কোশ্চেনটা কী আছে, যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা একটা অধ্যাদেশ মেয়াদ শেষ কত সালে হয়, মানে কতদিন থাকে আর কি। যেদিন ইস্যু করবে, ঠিক আছে, রাষ্ট্রপতি যেদিন থেকে ইস্যু করবে তার 6 মাস পর্যন্ত কী বলতো তার বলবৎ থাকে। তারপর থেকে আবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তারপর আবার কিন্তু ওটা রিপিল হয়ে যায়, বাতিল হয়ে যায়। এটা কত নম্বর আর্টিকেল থেকে করে? 123 নম্বর আর্টিকেলে তিনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই অর্ডিন্যান্স। ওকে, তারপর দেখো কী আছে, রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি হলো কোনটি? নির্দেশমূলক কোনটি? বিচারযোগ্য না, এটা কিন্তু নন জাস্টিসেবল, এটা কিন্তু নন জাস্টিসেবল, অবিচারযোগ্য, ঠিক আছে। এই যে তোমার ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আমাদের 4 নম্বর এতে আছে, মানে পার্টে আছে, ঠিক আছে, 4 নম্বর পার্টে আছে, সেটা কিন্তু কী বলতো বিচারযোগ্য নয় কিন্তু, ঠিক আছে। স্টেটের যে কার্য, মানুষের প্রতি যে স্টেটের দায়িত্ব, সেটাকে বলা হয় নির্দেশমূলক নীতি। হ্যাঁ, তারপর দেখো কী আছে, 91 কোশ্চেনটা কী আছে দেখো, যে ভারতীয় রাষ্ট্রপতির বিচক্ষণ ক্ষমতা আছে কিসে? বিচক্ষণ মানে এক্সট্রা পাওয়ার আছে কার, কিসে? ঠিক আছে, একটা বিল যখন আইনে পরিণত হবে, ঠিক আছে, বিল যখন আইনে পরিণত হবে, তিনি সিগনেচার দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে, সেটা তার কিন্তু স্বাধীন ক্ষমতা আছে, ঠিক আছে, একটা বিলে। ওকে, সেটা হচ্ছে তোমার একটা বিলে সম্মতির ঊর্ধ্বে, তিনি সম্মতি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর দেখো 92 কোশ্চেনটা কী বলেছে দেখো, যে ভারতের সংবিধানে 8ম তফসিল, আমাদের 12টা তফসিল আছে, ঠিক আছে, 12টা তফসিলের মধ্যে 8ম তফসিলে আছে কী বলতো, আমাদের যে ইয়েগুলো আছে, আমাদের যে ভাষাগুলো আছে না, সেই ভাষাগুলো, তোর ভাষা করে ভাই এখানে এই যে আছে জাতীয় ভাষার তালিকা। জাতীয় ভাষায় কটা ভাষা আছে বলো তো? 22খানা ভাষা আছে, ঠিক আছে, আমাদের ন্যাশনাল কনস্টিটিউশনে 22খানা ভাষা আছে, মাথা রাখো। হ্যাঁ, তারপরে দেখো কী আছে, 93 কোশ্চেনটা কী আছে দেখো, যে 93 কোশ্চেন হচ্ছে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। প্রথম পঞ্চবার্ষিক কিন্তু কী বলবো তো, খাবার, তখন তো খাবার ছিল না, খাবার জন্য দিয়ে করেছিল, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় পরিকল্পনা দেওয়া যেটা হচ্ছে ভারী ও মৌলিক শিল্প উৎপাদনের জন্য। এই সময় কিন্তু কী বলতো 3টে হয়েছিল, ঠিক আছে। তোমার দুর্গাপুর হয়েছিল, দুর্গাপুরে যে এটা হয়েছে, ওই তোমার শিল্পটা হয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার রাউরকেল্লা যে এটা হয়েছিল, এটা ভারী ইস্পাত কারখানাটা, ঠিক আছে। তারপর হচ্ছে বোকারো, ঠিক আছে, সরি ভিলাই, এই 3টে তোমার শিল্প কারখানা, মানে লৌহ ইস্পাত কারখানা হয়েছিল। এবং এটা কে ইমপ্লিমেন্টেশন করেছে? মহলান বিশ, এটা মাথা রাখবে, এটা ইম্পর্টেন্ট, এটা ঠিক আছে। দ্বিতীয় পঞ্চবার্ষিক সময়সীমাটা কত ছিল বলো? 1956 থেকে 61 পর্যন্ত, 1956 থেকে 61 পর্যন্ত এর সময়কাল ছিল আর কি। হ্যাঁ, আর আছে বেশ, দেখো আর নেই, দেখো 93খানা কোশ্চেন আমরা আলোচনা করলাম, ঠিক আছে। এরা পুরোপুরি প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট এবং এরা আলোচনা করলাম। অবশ্যই যদি তোমার এই ক্লাসগুলো ভালো লাগে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবে, এরকম একটা ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।